প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রশ্ন। তো আশা করি তোমরা এই প্রশ্নটা পেয়ে অনেক উপকৃত হবে। এটি বার্ষিক পরীক্ষার, এই বছরের বার্ষিক পরীক্ষার প্রশ্ন। আমাদের স্কুলের বার্ষিক পরীক্ষা অলরেডি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয় হয়ে গিয়েছে। তো সেই প্রশ্নটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম। তো এখানে ক বিভাগ থেকে তোমাদের যেটা থাকবে 25টা এমসিকিউ থাকবে। এমসিকিউর মধ্যে 15টা থাকবে সঠিক উত্তরে টিক দাও, আর 10টা থাকবে সংক্ষিপ্ত উত্তর। তো এক নম্বরে এখানে বহু নির্বাচনী 15টির মধ্যে এক নম্বরে যেটা আছে, বাংলা অঞ্চলে প্রাপ্ত সবচেয়ে প্রাচীন লিপি কোনটি? 2. প্রাচীনকালে বাংলা অঞ্চলে পণ্য পরিবহনের প্রধান মাধ্যম ছিল কোনটি? 3. ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? 4. কত সালের পর থেকে বাংলা অঞ্চলে নিয়মিত মুদ্রা প্রকাশিত হয়? 5. 1971 সালে সাইমন ড্রিংয়ের বয়স কত ছিল? 6. বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে? তারপরে এখানে 6-এর পরে ছোট্ট একটি উদ্দীপক দেওয়া আছে। সে উদ্দীপক থেকে আবার এখানে প্রশ্ন তৈরি করা হয়েছে। 7 থেকে 1971 সালে কত মার্চ পাকিস্তান গণহত্যা চালায়? তারপরে 8, উদ্দীপকে পাকিস্তানি বাহিনীর চালানো গণহত্যার সাংকেতিক নাম কি ছিল? 9, রাষ্ট্রের প্রকৃত মালিক কে? 10, সরকারের কয়টি বিভাগ রয়েছে? তারপরে 11, কাকে প্রথম আধুনিক বাঙালি বলা হয়? 12, 1972 সালে কত তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়? তারপরে আবার আরও একটা ছোট্ট উদ্দীপক দেওয়া আছে। সেই উদ্দীপক থেকে 13, 14, 15, 13 উদ্দীপক অনুযায়ী আমরা কোন বস্তু ব্যবহার করি তা কোন ধরনের সম্পদ? উদ্দীপক অনুযায়ী আমরা যে বস্তু ব্যবহার করি তা কোন ধরনের সম্পদ? 14, উক্ত সম্পদ একবার ফুরিয়ে গেলে আর পাওয়া যাবে না, কারণ? তারপরে হবে 15, কোনটি প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায় না? এই হলো তোমাদের 15টি এমসিকিউ। তারপরে এক কথা উত্তর দাও। এক কথা উত্তর দাও থাকবে তোমাদের টোটাল 10 মার্কস। 16 থেকে যেটা শুরু হবে। 16 নাম্বার, কত বছর পূর্বে পুন্ডু রাজার ডিবিতে কৃষিভিত্তিক সংস্কৃতির বিকাশ ঘটেছিল? 17, কোন শতকে ইবনে বতুতা বাংলা এসেছিলেন? 18, পাল ও সেন আমলে মুদ্রা হিসাবে কিসের প্রচলন ছিল বেশি? 19, মুদ্রা জারি করার স্থানকে কি বলা হয়? 20, মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? 21, কয়টি সদস্যের জাতিসংঘের ভেটো ক্ষমতা রয়েছে? 22, বাংলাদেশের আইনসভাকে কি বলে? 23, ভোট দেওয়ার জন্য কমপক্ষে কত বছর বয়সী হতে হবে? 24, দুটি প্রাকৃতিক সম্পদের নাম লিখো। 25, কাপ্তাই বাঁধ কোন নদীর উপর নির্মিত? তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের 25টি এমসিকিউ ও সংক্ষিপ্ত উত্তর, ছোট প্রশ্ন। এবার আমরা খ বিভাগে চলে যাব। খ বিভাগে তোমাদের আবার সংক্ষেপে উত্তর দাও। এখানে আছে 10টি, 2 করে 10 দুগুণে 20। 1, অর্থনীতি বলতে কি বোঝায়? 2, বাংলা অঞ্চলে অধিক ফসল উৎপাদনের কারণ ব্যাখ্যা করো। 3, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছে এমন 4 জন বিদেশি বন্ধুর নাম লিখো। 4, অপারেশন সার্চলাইট কাকে বলে? এটি কত তারিখে সংগঠিত হয়? 5, বাংলাদেশ সংবিধানের প্রধান বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 6, সমাজে সামাজিক রীতিনীতির ভূমিকা কি? 7, বদ্বীপ বলতে কি বুঝো? 8, জীবাশ্ম জ্বালানি কি? 9, অভাব কি? 10, আর্থিক মজুরি কাকে বলে? তো প্রিয় শিক্ষার্থীরা, খ বিভাগ থেকে তোমরা এভাবে 10টি সংক্ষিপ্ত উত্তর পাবে। 10টি উত্তর করতে হবে, প্রত্যেকটার মান 2 করে 20 নাম্বার পেয়ে যাবে। তারপরে আমরা দেখলাম গ বিভাগে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন, মানে এখানে কোনো উদ্দীপক থাকবে না। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। টোটাল তুমি 5টি থেকে যে কোনো 3টা প্রশ্নের উত্তর করতে হবে। 1 নম্বরে, কৃষি আবিষ্কারের পূর্বে মানুষের অর্থনৈতিক জীবন কেমন ছিল? 2, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশি গণমাধ্যম সমূহের ভূমিকা ব্যাখ্যা করো। 3, সমাজ কাকে বলে? কি কি উপাদান দ্বারা সমাজ গঠিত হয়? 4,
নদীর উপর বাঁধ নির্মাণের সুবিধা ও অসুবিধা লেখো। ৫ পণ্য কাকে বলে? পণ্যদ্রব্যের তিনটি পর্যায় বুঝিয়ে লেখো উদাহরণ সহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে আসলাম ঘ বিভাগে। ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর, মানে এখানে তোমার একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেই উদ্দীপক থেকে দুটি করে প্রশ্ন দেওয়া থাকবে। তো এখানে এই ধরনের প্রশ্ন, বড় প্রশ্ন, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। ১ অর্থনীতির অনিক স্যার দ্বাদশ শ্রেণীর ক্লাসে বলেছিলেন, আমি যে সময়ের কথা বলছি তখন বাংলাদেশের মানুষের প্রধান জীবিকা ছিল কৃষি। রাস্তাঘাট তেমন ছিল না, মানুষ মাটির পাতিল আর কি ঘটি বাটি ব্যবহার করত, নিজ হাতে তৈরি পোশাক পরিধান করত, তবে তারা খুব সুখী ছিল। তো এখানে ক নাম্বারে যেটা আছে, উদ্দীপকের অনিক স্যার বাংলাদেশের অর্থনীতির কোন সময়ের কথা উল্লেখ করেছিলেন? তারপরে খ উদ্দীপকে উল্লেখিত সময়ের বাংলাদেশের অর্থনীতির সাথে বর্তমান সময়ের অর্থনীতির পার্থক্য বিশ্লেষণ করো। তারপরে ২ মিস্টার এ 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সাহায্যকারী একজন বিদেশি ব্যক্তি, যিনি পাকিস্তানি সামরিক সদস্যদের ফাঁকি দিয়ে ৩২ ঘন্টার বেশি সময় হোটেলে লুকিয়েছিলেন। উদ্দেশ্য একটাই, পাকিস্তানের হিংসাত্মক ঘটনার খবর বিশ্ববাসীকে জানাবেন। তো এখানে ক নাম্বারে যেটা আছে, প্রেক্ষাপটে কোন বিদেশি ব্যক্তির কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। খ আমাদের মুক্তিযুদ্ধে উক্ত ব্যক্তির অবদান তুলে ধরো। তো এই হলো ২ নাম্বার। তারপরে আমরা ৩ নাম্বারে চলে যাব। 1806 সালের অক্টোবর মাসে পড়ন্ত বিকাল, সদ্য বিধবা হওয়া নারী ইন্দ্রাণীকে স্বামীর চিতায় পুড়িয়ে মারার জন্য ধর্মান্ধ হিন্দু সমাজের কতিপয় ব্যক্তি টেনে হিঁচড়ে নিয়ে যায়। অসহায় নারীর বাঁচার করুণ আকুতিকে চাপা দেওয়ার জন্য উচ্চস্বরে ডাক ডোল বাজানো হয়েছে। ক উদ্দীপকে বর্ণিত ঘটনা দ্বারা কোনটিকে বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। খ উক্ত কুপ্রথা উচ্ছেদে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। এবার ৪ নম্বরে, আজ খাবারের টেবিলে রিমার বাবা সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমাদের পরিবারের প্রয়োজন মেটানোর জন্য আমরা চারপাশ থেকে অনেক কিছু ব্যবহার করি, এগুলো যেন সংকট না হয়, এজন্য আমাদের কিছু কাজ করতে হবে, যেমন ব্যবহারের সময় ছাড়া পানির কল বন্ধ রাখা, ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুতের সুইচ বন্ধ রাখা, বৃষ্টির পানি সংরক্ষণ করা ইত্যাদি। তো এই উদ্দীপকের আলোকে তোমরা যে 2টা প্রশ্নের উত্তর করতে হবে, সেটা ক নম্বরে, রিমার বাবা কোন ধরনের কাজের কথা বলেছেন। খ তোমার পরিবারের উক্ত কাজের জন্য তুমি কি কি করবে। এবার 5 নম্বরে, মিস্টার রবিন খুলনা জেলার একজন সরকারি কর্মচারী। একদিন তিনি দেখতে পান যে 2-3 জন লোক অবৈধভাবে বনের গাছ কাটছে। মিস্টার রবিন তখনই গ্রামবাসীর সহায়তায় গাছ কাটা বন্ধ করেন। তো এই উদ্দীপকের আলোকে প্রশ্ন, ক মিস্টার রবিন কোন ধরনের সম্পদ রক্ষা করেছেন ব্যাখ্যা করো। খ তুমি কি মনে করো মিস্টার রবিনের কাজটি উক্ত সম্পদ রক্ষার জন্য যথেষ্ট? তোমার মতামত দাও। তো এখানে 6 নম্বরে যে উদ্দীপকটা দেওয়া আছে, ভূমি, তারপরে মূলধন, তারপরে সংগঠন, আর হলো শ্রম। তাহলে উপাদানের চিত্র এটা। তো ক নাম্বারে যে এই উদ্দীপক থেকে যে প্রশ্ন করা হয়েছে, ক উৎপাদক কে চিহ্নিত স্থানে কি বসবে, বর্ণনা করো, মানে এই প্রশ্নবোধক স্থানে কি বসবে সেটা বর্ণনা করো। খ উক্ত উপাদান সমূহ বর্ণনা করো। এখানে যে 4টি উপাদান আছে, ভূমি, সংগঠন, মূলধন, শ্রম, সেগুলো বর্ণনা করো।
7 নাম্বার সর্বশেষ প্রশ্ন, আনোয়ারা বেগম একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। সে তার বড় ভাইয়ের কাছে লেখাপড়া শিখেন। বিয়ের পর স্বামীর সহযোগিতায় নারীদের কল্যাণার্থে শিক্ষা প্রতিষ্ঠান সহ নানাবিধ কাজ করেন। তাই তাকে নারী শিক্ষার পথিকৃৎ বলা হয়। ক. আনোয়ারা বেগমের কাজের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন মহিয়সী নারীর কর্মকাণ্ডের সাদৃশ্য পাওয়া যায় তা আলোচনা করো। খ. নারী শিক্ষা ও অগ্রযাত্রায় তার অবদান মূল্যায়ন করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হলো তোমাদের পুরো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্ন। আশা করি তোমরা এই প্রশ্নটা পেয়ে উপকৃত হবে। যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা পরবর্তীতে এ ধরনের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।